তাস পাশা সর্বনাশা। আর আছে কালো দিয়েছো? ভালো, খুব দাম ভালো। কত গো? কালো জগতের আলো। আরে বেশি দাম না, চিন্তা করবে না তো। দাম নিয়ে আমি কখনো কিছু বলেছি? যখন ইচ্ছা তখন দেবে। এই নাও, এটা মাত্র 250। এটা চলবে। আর এটা এটা 225। হ্যাঁ, তোমরা তো পরিবার মার্কেটে যাও, হাতি বাজারে যাও। বিপিন বাবু আছে না? কে? বিপিন বাবু ওই টেবিলে? ওই টেবিলে কেউ নাই। নাই তো এসে যাবে। বিপিন বাবু আজ অফিসে এসেছেন? টেবিলে চশমা থাকলে এসেছেন, আর না থাকলে আসেননি। না না, রং উঠবে বাবু, না। বিপিন হাতি বাবু। বাজারে নিচে যাই। এই মানিকদা, মানিকদা, কি ভালো লাগছে। শিগগির এসো। কি আছে? এখনই একবার জিপিওতে যাও। খুব ভালো গিয়ে লাগছে। জিজ্ঞেস করবে দিল্লির চিঠি কোন বাক্সে ফেলবো। হ্যাঁ। ভুল করবে না কিন্তু। উঠবে না দেখবে বলছি দিল্লি তো। লেখা আছে, ফেলে দেবে। আরে বাবা, আমার বোনের চাকরির ব্যাপার আছে, উল্টো পাল্টা করবে না কিন্তু। ঠিক আছে, এই যাও। 250 কমে ঠিক আছে। পারবোই না। দাঁড়াও। আরে বাস, আজকে একেবারে চাঁদের রাত। হ্যাঁ, বিয়ে করার খরচা অনেক, এইভাবে বিয়ে করিনি দিদি। থাক, আপনাকে আমার আর বাড়া ভাতে ছাই দিতে হবে না। না না, সে কি কথা। তবে বিয়ে যদি করি তবে হয় শাড়ির দোকান নয় গয়নার দোকানের মেয়েকে বিয়ে করব, একটা খরচা অন্তত কমবে। শাড়ির দোকানের মালিকে আপনাকে জামাই করতে বই গেছে। এই জন্যই তো শাশুড়ির জন্য ঠাকুরের দাওয়াই নিয়ে এসেছি। এই নাও তোমার মায়ের বাতের মাদুলি, শনিবার দিন কোমরে কালো কারে বেঁধে পড়তে বলবে, কেমন? আরে নবীন দা যে, আমায় রে, আপনি আমার ভাগ্নের জন্য কিছু করলেন না। এখান থেকে একটা চিঠি পাঠিয়ে দিলে হয়ে যেত। ওহো, কি লিখতে হবে না, লিখে দিচ্ছি। এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ। এসো। হ্যাঁ। এই যে কি খবর, বোনটিকে আর দেখি না। ওকে কিন্তু আমি বলে দিয়েছি টাকা পয়সা পেলে কটা টিকিট কাটতেই হবে। হ্যাঁ, পেন নাম বিপিন বাবু, পেন নাম। ওহ, তুমি রোজ রোজ কেন আসো বলো তো? আমি তো তোমাকে বলেইছি যে তুমি এসপির অফিস থেকে খোঁজ নাও যে পোস্টমর্টেম রিপোর্টটা কেন এখনো পাঠাচ্ছে না। হ্যাঁ বাবু, ওখানে আমি গেছিলাম, ওখানে একটা বিপদ হয়ে গেছে। ওরা ওই রিপোর্টটা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে? হ্যাঁ। আচ্ছা, এই মিথ্যাবাদী তো তুমি। আচ্ছা ঠিক আছে, হারিয়ে যদি ফেলে থাকে তো ওদের গিয়ে বলো যে লোকাল থানা থেকে একটা অরিজিনালের কপি নিয়ে এখানে পাঠিয়ে দিতে। আরে বাবু, ওরা বলেছে আপনি আরেকটা চিঠি লিখে দেন, চিঠিটা আমাকে দেন, আমি নিয়ে যাব। হ্যাঁ, তোমার হাতে সরকারি চিঠি দেবো? হ্যাঁ। এই সরকারি অফিসে কি তোমার বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, কোনোরকম চিঠিপত্র আমরা এখান থেকে লিখবো না। আর দোষটা যখন ওদেরকে গিয়ে বলো যে সব কিছু জানিয়ে আমাদের এখানে চিঠি লিখবে, তারপর আমরা ভেবে দেখবো। আর শোনো, সেপ্টেম্বর ইলেকশন, তার আগে কিন্তু কিছু হবে না। ভালো। দিদি, আজ কিন্তু আমার নিরামিষ। জানি গো মা। আচ্ছা, আমার কিন্তু 3 মাসের বিল বাকি পড়ে আছে। ও, মেজবাবুকে বলে যদি একটু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। কেমন আছে বাবা? লাবণ্যর বাচ্চারা? এই যে একটু সরে যাও, এইরকম একটা চেয়ারে খাড়াই রইছো, যাও ওদিকে যাও। যত সব। গোপাল, কি এই দেখো, এই স্কেল ইনক্রিমেন্টের লিস্টটা আসছে, বুঝলা? চটপট টাইপে বসায় দাও, সকলে অ্যাডভান্টেজে পাই যাবে। কেমন? হ্যাঁ, এটা প্যাক করে দিচ্ছি। ঠিক আছে। এই বিমল, বাবু। আর রাজা রাজা যুদ্ধ করে কাম নাই। এই উলু খাকারগুলো প্রাণে বাঁচা। নে, টাইপটা কর, তাড়াতাড়ি কর। ধর, খেলার সময় যত যাবো। ও বাবু, আচ্ছা 3 বছর হয়ে গেল, একটা লোক মরে গেছে, একটা চিঠি আপনারা করে দিচ্ছেন না কেন? আচ্ছা, তোমার কিসের গরজটা হে বলো তো? তুমি কত টাকা ভাগ পাবে? এই আপনি কি বলছেন বাবু? আরে ভীমকান্ত আমার বন্ধু ছিল। আরে ভীমকান্ত তো তোমার বন্ধু ছিল, তো ভীমকান্ত মরে তো ভূত হয়ে গিয়েছে, তা তার বউয়ের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ? এই শোনো, দেখো, ওর বউয়ের সঙ্গে তুমি পুষ্টি করছো, মেলামেশা করছো, ঠিক আছে, কিন্তু বিয়ে যদি করে থাকো তাহলে ভীমকান্ত স্ত্রী কিন্তু এই পয়সা পাবে না। এসব আপনি কি বলছেন বাবু? আর আমি বলছি না, আইন বলতে। আমি এসব কথা নয় বাবু, এসব কিছু না, ও খুব ভালো মেয়ে। আর তুমি তো বলছো ভালো ভালো ভালো। তো ভীমকান্ত আত্মহত্যা করবার পরে তার বউ তো 3-3বার ঠিকানা বদল করেছে। আমরা তো জেলা পুলিশ প্রধানকে সব কথা জানিয়েছি যে ভীমকান্তর বউয়ের চরিত্র সম্পর্কে সমস্ত রিপোর্ট দিয়ে এখানে একটা ইসে পাঠাতে। না বাবু, দেখো 3 বছর হয়ে গেল, লোকটা মরে গেছে, এখন আপনারা চিঠি চাইছেন, আপনারা বলে দিচ্ছেন না কেন যে টাকা আপনারা দেবেন না? না, দেবো না, টাকা আমরা দেবো না। এটা তোমার বাবার অফিস না, আমার বাবার টাকা না, একটা পয়সা দেবো না। তাহলে এতদিন ধরে আমায় ঘোরাচ্ছেন কেন? চুপ! কে ঘুরিয়েছে? কে ঘুরিয়েছে তোমাকে? তুমি নিজের তাগিদে ঘুরে ঘুরে পড়ছো। ও,
বন্ধুর বউয়ের জন্য দরদ একেবারে উঠতে পড়ছে। এই এতক্ষণে বুঝতে পারছি যে ওই ওর জন্য তোমার কিসের এত দরদ। হ্যাঁ, ভীমকান্ত কেন আত্মহত্যা করেছিল বুঝতে পেরেছেন ভবেশ বাবু? ওই একটি লুজ ক্যারেক্টার। এ বাবু, এটা আপনার কিন্তু উচিত কথা হচ্ছে না। এসব এ ভাই তুমি এখন যাও তো, সেপ্টেম্বর মাসে ভোট আছে, তারপরে এসো। না, আমি যাব না, আমি যাব না। 3 বছর হয়ে গেল লোকটা মারা গেছে, তার বউ খেতে পাচ্ছে না, তার বাচ্চাগুলোর পায়ে জোর নেই, তারা হাঁটতে পারে না, আর আপনারা তার হকের টাকা দেবেন না কেন? এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে রঙ্গ করবে? পাতলা 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 লেকচার যা ধারা আছে রাস্তায় গা ধরো, যাও। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আপনারা সবাই হারামি, এটা শয়তানের আড্ডা। আমি আড্ডা ভেঙে দেবো। গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। থানা নিয়ে যাও, থানা নিয়ে যাও। চল 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 চল। আর শোনো, বলে সরকারি অফিসে ডাকাতি করতে এসেছিল, আমি ফোন করছি। চলো চলো চলো, কেটে পড়ো কেটে পড়ো। বড় বাবু নাই, বড় সাহেব নাই, যত ঝামেলা আমার ঘাড়ে। আজ তো পাগল একখানা। ও কিছু ভুল বলেনি মেজবাবু। আজ 3 বছর ধরে এই সামান্য কটা টাকার জন্য ঘুরে মরছে। অধৈর্য হওয়াই তো স্বাভাবিক। আপনি চুপ করুন তো। 3 বছর ধরে আমি ওকে দেখছি, ওর মতলব মোটেই ভালো না। বিধবা সম্পত্তি হাতাবার ধান্দায় রয়েছে। আপনাদের দায়িত্ব টাকা দেওয়া, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের নয়। যার টাকা তাকে ডেকে এনে দিয়ে দিলেই তো হয়। আপনি বোধহয় এবার আপনার অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষের অধিকারের কথা আপনি বলছেন মেজবাবু? আজ 30 বছর ধরে এই অফিসে কত মানুষকে তো দেখলাম ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে। আমি এখানে আসি যাই, কিছু বলি না, কিন্তু লাবণ্যর কষ্ট দেখে আমি আর চুপ থাকতে পারছি না। কি অবস্থায় মেয়েটা এখানে এসেছিল বলুন তো, সামান্য কটা টাকার জন্যে, অথচ সেই টাকার আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। কেন কেন মেজবাবু, কেন? এইবার বোধহয় এই অফিসটা আপনাকে ছাড়তে হবে। তাহলে আমার মনের কথা শুনুন, এই আজ থেকে এই অফিসে আমি আর কোনোদিনও আসবো না। মা 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 আরে আরে কি রে, কি হয়েছে? কি আমার চার পড়ে যাব বাবা, কি হলো কি? মা 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি? আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবে। তুমি কি করে জানতে? না, জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো, হরিকে একটু মিষ্টি আনো না। তবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা থেকেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই। তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সবকিছু, তুমি সেই তপনবাবুর ভাই। তাই তোমাকে সামান্য গোডাউন কিপারে চাকরি দিয়ে আমি তপনবাবুকে ছোট করতে পারি না। এই কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যক্তিগত সহকারী হিসেবে
এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে থাক থাক থাক, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার ভালো পোশাক আছে? মানে ভালো প্যান্ট শার্ট টাই আছে? না মানে একটু অ্যাকাউন্টেন্ট বাবুকে পাঠিয়ে দাও। শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়েকজোড়া ভালো প্যান্ট শার্ট টাই কিনে নাও, কেমন? ঠিক আছে। এতে আমার বাড়ির ঠিকানা আছে। তুমি নতুন প্যান্ট শার্ট টাই পরে সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আসবে। আমি দেখবো তোমার কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে, তাই না মা? দারুণ দেখাচ্ছি। যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দে না বাবা, তখন মুখের উপর পড়ে দিল না পারবো না। তখন তো তুমিও বৌমা চুপ করেছিলে, একটা কথাও বলনি। ভালোই হয়েছে মা দাদা ফোন করেনি। আমি আমার নিজের ক্ষমতা দিয়ে চাকরিটা পেয়েছি। সে চাকরি একেবারে ও কথাটা আর উচ্চারণ করতে চেও না। যে কটা দাঁত অবশিষ্ট আছে ভেঙে যাবে। আমার দাঁত ভাঙবে না, ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বউয়ের ডাঁট। ওরা ভেবেছিল আমার স্বপন কোথার কোনোদিনই চাকরি পাবে না। সব ব্যাপারে তুমি বড়দা বড় বৌদিকে টেনে আনো কেন বলো তো? ওদের নামে কিছু বললে তোর গায়ে বা ফসকা পড়ে কেন? ফোসকা পড়ে তার কারণ ও চামড়াটা মানুষের, তাই একটু তাপ লাগলে পরেই ফোসকা পড়ে। তোমার মতো গন্ডারের চামড়া তো নয় যে। বাবা, আপনি চুপ করুন। আর কতকাল চুপ করে থাকবো বলতে পারো বৌমা? তপনের মা মারা যাওয়ার পর যেদিন তোমার শাশুড়িকে বিয়ে করে আমি ঘরে এনেছিলাম, সেদিন থেকেই ও তপনকে সহ্য করতে পারে না। আমি শুধু অশান্তির ভয়ে চুপ করেছিলাম। আচ্ছা, ও না হয় তপনের মা নয়, কিন্তু আমি তো তার বাবা। আমাকে কি জীবনের শেষ দিন পর্যন্ত আমার বড় ছেলের নিন্দে শুনে যেতে হবে? ছেলে অন্যায় করলে শুনতে হবে। কি অন্যায় করেছো? ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছ। কে অন্যায় করেছে, তুমি না ও? নিজের মেজ ছেলে আর ছোট ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে ভালো ভালো টিফিন দিয়ে স্কুলের বাসে করে স্কুলে পাঠিয়েছ, আর তপনকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার স্কুলে এনে ভর্তি করে দিয়েছ। কে অন্যায় করেছিল, তুমি না ও? তবুকে ঠেকাতে পেরেছো তপনকে? পারোনি, কারণ আম গাছে আমই ফলে আর নিম গাছে নিম। ভালো স্কুলে ভর্তি করে দিয়েও তোমার দুই ছেলে বছরের পর বছর ফেল করেছে, আর তপন কোন পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, আমি যে চাকরি পেয়েছি তাতে তুমি খুশি হওনি? খুশি হতে পারলে নিশ্চয়ই খুশি হতাম, কিন্তু খুশি হতে পারছি কই? তুই বেকার থাকা অবস্থাতে তোর মা যখন তখন তপন আর বড় বৌমার পিছনে লাগতো, আর এখন তো বলো বলো, থামলে কেন? তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। ও তো এখন কথায় কথায় তো দাদা বৌদির উপরে কোপ বসাবে। এই বছরে এস্টেটের আয় হলো ৬৬,০৫৬ টাকা ২৯ পয়সা। ওই একই বছরে এস্টেটের ক্ষতি হলো ১,৩৩,২৫১ টাকা ২০ পয়সা। কে আমি না ব্যস্ত কেন? হ্যাঁ, ব্যস্ত না হয়ে উপায় আছে? বড় বাবুর ছেলে রঞ্জন বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছে। রঞ্জন শাসিয়ে এসেছে কেন? আগে কৈফিয়ত চেয়েছে,
এই দুর্ভিক্ষের মধ্যে আমার ঘরে এত ধান মজুত হচ্ছে কি করে? একদিনও সময় দিয়ে বলেছে চাষিদের মধ্যে হয় বিলিয়ে দাও, নইলে সব লুট করে নেবে। তোমরা এখন যাও, তোমরা এখন যাও। ছেলেটা দেখছি বড্ড তেল বেড়েছে। বড়ই অবিচল হয়ে পড়েছি। আমাদের গোলার থেকে যেসব ধান তোমার বাড়িতে মজুত করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে পারবে? আগে ফেলতে পারবো কি বলছেন? এখন লন্ডমন্ড করে দিয়েছি। মানে মানে বেঁচে দিয়েছি, টাকাও নিয়ে এসেছি। ভালোই করেছো, ভালোই করেছো। আচ্ছা এখন বলো তো, আমাদের ওই কাছারি বাড়ির গোলা থেকে কতটা ধান সরাতে বাকি আছে? আগে তাও সব লন্ডমন্ড করে দিয়েছি, এখন বাকি আছে মাত্র 5-6 গোলা। 2 গোলা মজুত রেখে বাকি সব আজ রাতে সরিয়ে ফেলো। আমি কাছারি বাড়ির দরওয়ানদের গেট খোলা রাখতে বলে দিয়েছি। আগে পাহারাদার গুলো আপনার দাদার কানে কথা তুলছে না তো? সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। এখন তুমি গিয়ে সব ব্যবস্থাগুলো করো দেখে। আগে এখনই এই যে মহান দায়িত্ব আমাকে বড়ই অবিচলে ফেললেন। আগে যা বলছি তাই কর। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আমি লন্ডমন্ড করে দিচ্ছি। ওদিকে যাবো না এদিকে যাই। হ্যাঁ আমি লন্ডমন্ড করে দেবো। কি হলো, আবার ফিরলে কেন? আগে একটা কথা বলবো বলে এসেছিলাম, ভুলিয়ে ফেলেছিলাম, এখন মনে পড়ে গেছে। কি কথা? আগে আপনার ওই বিচুজি মার্কা ভাইপো রঞ্জন আপনার লোকজনদের ধমক দিয়ে সবশেষে বলে গেছে কাকাকে বলো যদি পারে আমার জন্য বিচার করে। আগে এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হলো? তাই বলছিলাম ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে, আপনাকে ছবল মারার আগে যদি পারেন সব লন্ডভন্ড করে দিন। উগ্র সাপকে মারার জন্য নেউলের জন্ম। এরা দাঁত দিয়ে আপনি বঙ্কিমচন্দ্রের বিড়াল পড়েছেন? হ্যাঁ এককালে পড়েছিলাম, কিন্তু এখন সবকিছু ঠিক মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। বিড়াল এক জায়গায় কমলাকান্তকে বলছি, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। যাকে খাইতে বললে বিরক্ত হয় তাকেই তোমরা খাইবার জন্য পেড়াপিড়ি করো, যে না বলিতেই খাইয়া ফেলে তাকে লাঠি লইয়া মারিতে আইস। মনে পড়েছে? হ্যাঁ তা পড়েছি, কিন্তু এসে মালাকে ফিরিয়ে দিয়ে আমাকে রেখে আনবে সম্পর্ক কি? গভীর সম্পর্ক। আমাদের বড় সাহেবের মোটা মাইনে রোগা বয়স। রোগা বয়স মানে হচ্ছে কম বয়স, অবিবাহিত, দেখতে শুনতে খুবই সুন্দর। সেখানে না ডাকিলেও মালা মজুমদার খাইতে যাইতে উৎসাহী, সুতরাং লাঠি লইয়া। বড় সাহেব রেস্টুরেন্ট থেকে একটি মেয়েকে তুলে আনা হয়েছে। সে কেবিনের খদ্দেরকে শরীরে উস্কানি দিয়ে পয়সা হাতাবার চেষ্টা করছিল। ব্যবসাটা অবশ্য মালিক শ্রীধর বাবুর। সে রেস্টুরেন্ট বয় না রেখেছিল রেস্টুরেন্ট গার্ল। দেখতে ভালো না হলেও তাদের যৌবন আছে, আর সেই লোভে খদ্দের আসত। শ্রীধরবাবুকে ধরা হয়েছে, কিন্তু উনি মুখ খুলছেন না। আর মেয়েটিও তার মালিকের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তাই আপনাকে ডাকা হয়েছে। কি নাম মেয়েটির? আমার নাম নীনা। তুমি কেন স্বীকার করছো না যে শ্রীধর বাবু তোমাদের দিয়ে সব নোংরামো করাচ্ছেন? যেটা সত্যি না সেটা কেন বলবো? কি সত্যি সেটা আমরা জানি, আর মিথ্যে বলার শাস্তি কি সেটা তুমি জানো? জানি, মারবেন, জেল দেবেন, তবু তুমি বলছো
বলবে না যে শ্রীধর তোমার সতীত্ব নিয়ে খেলছে? সতীত্ব না থাকলেও বেঁচে থাকা যায়, কিন্তু পেটের খিদে নিয়ে বাঁচা যায় না। তাই আমার অন্নদাতা মালিকের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। তোমার অসহায়তা আমি বুঝতে পারছি, কিন্তু ওখানে তোমার মতো আরো অনেক মেয়ে আছে, তাদের বাঁচাবার জন্য তোমার শ্রীধর বাবুর বিরুদ্ধে সাক্ষী দেওয়া উচিত। ওর মতো পাপীকে, কে পাপী আমি জানি না, তবে শ্রীধর বাবুর মতো লোক আমার মতো হতভাগীকে চাকরিটা দিয়ে হয়তো পূর্ণই করেছে। নইলে অন্ধ বাবা, পঙ্গু দাদা আর অসুস্থ মাকে বাঁচাতে আমার মতন অশিক্ষিত মেয়ে আর কোন রাস্তায় গিয়ে নিজের সতীত্ব বাঁচাতো? বলুন তো পুলিশ দিদি। সরি স্যার, শি ইজ অ্যাডামেন্ট। আসল অপরাধীর বিরুদ্ধে সে একটি কথা বলে। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। আপনি যান। হেরে গেলেন? এই জন্যই বলি সোনার পাথর বাটি। চিত্রা দেবী লেডি ডাক্তারের মতোই লেডি পুলিশও, আগে লেডি তারপরে পুলিশ। পুলিশের ইচ্ছে ছিল নিনার মতো পরগাছার কাছ থেকে শ্রীধরের মতো গাছটার খবর নেওয়া, তাকে শাস্তি দেওয়া। কিন্তু আপনার নারীত্ব নিনাকেই জেলে পাঠাবে। সংসারের দুরন্ত প্রয়োজনের কাছে নতি স্বীকার করে যাকে ওই শ্রীধর বাবুর রেস্টুরেন্টে চাকরি করতে হয়, জেলের দিনগুলো তার কাছে শাস্তির দিন নয়, শান্তির দিন, মুক্তির দিন।